আলোচনার মধ্যেই রাজপথে জামাত সহ ইসলামী দলগুলো। আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, হুঁশিয়ারি নেতাদের। অহেতুক চাপ সৃষ্টির অভিযোগ বিএনপির। রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্ক বার্তা। নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? পেশি শক্তি ব্যবহার করতে পারবে না। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনা সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকির দিকে যাচ্ছে। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রেস সচিবের। আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলতি মাসে ইসির হাতে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটার নিবন্ধনে অ্যাপস তৈরি, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা প্রয়োগ করা হবে জাতীয় নির্বাচনে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাকসু চাকসুতে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার পরিকল্পনা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা কামালের কঠোর শাস্তি দাবি নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য। গুম খুনে জড়িত অনেকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। প্রতারণার আরেক মামলায় ইভ্যালির রাসেল শামীমা দম্পতির 3 বছরের কারাদণ্ড। পলাতক থাকায় আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। এ নিয়ে 5 মামলায় 12 বছরের সাজা। এবং থামছে না মরণঘাতী ডেঙ্গুর দাপট। একদিনে কেড়ে নিল আরও 6 জনের প্রাণ। চলতি মৌসুমে মৃত্যু বেড়ে 167। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 650। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মধ্যেই রাজপথে জামাত সহ ইসলামী দলগুলো। বিক্ষোভ সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। একটি মহলের চাপে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বলেও এ সময় অভিযোগ তাদের। এছাড়াও নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচার চান শীর্ষ নেতারা। আর দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এই দলগুলোর। ঐকমত্য কমিশনে আলোচনা অসমাপ্ত রেখেই রাজপথে জামায়াত সহ বেশ কয়েকটি ইসলামী দল। বৃহস্পতিবার বিকেলে সমাবেশের নির্ধারিত সময়ের আগেই বাইতুল মোকাররম দক্ষিণ গেট কানায় কানায় পূর্ণ হয়ে যায় জামায়াতের নেতাকর্মীদের ভিড়ে। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে দলটির এ কর্মসূচি। সমাবেশ শেষে গুলিস্তান, পল্টন সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন তারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিপর্যয়ের মুখে পড়বে দেশ। একটি পক্ষের কারণে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে দাবি করে পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি করেন তিনি। 70% লোক সার্ভেতে বলেছে পিআরের পক্ষে। গণভোট দিন, পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকে মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জবাবদিহিতা মেনে নেব। ভয় পাচ্ছেন কেন? পিআরের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। একই সময়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। বর্তমান গভর্নমেন্টকে বলি, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকেই করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এর আগে দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। পিআর নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? পেশিস তৈরি হবে না।
কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পৌঁছবে না। প্রায় একই ধরনের দাবিতে প্রেস ক্লাবের সামনে এবং বিজয়নগরে সমাবেশ ও বিক্ষোভ করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি সহ বেশ কয়েকটি সংগঠন। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আলোচনার মাঝেই নানা ইস্যুতে ইসলামিক দলগুলো অহেতুক চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে দেখা করতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপির এই নেতা নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে সতর্ক করেন আমির খসরু। চাওয়াটা অসুবিধা নাই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে। তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি, যে পরিবর্তন যারা আনতে চায় প্রত্যেকটি দলের, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে, আলোচনা হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের জানান, চলমান আলোচনার মাঝে নানা ইস্যুতে ইসলামিক দলগুলো অহেতুক চাপ সৃষ্টি করছে। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি। একই সময়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন সিঙ্গাপুর প্রজাতন্ত্রের প্রতিনিধিরা। দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোয়ের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেন। এদিকে এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূলে ছুটে যাচ্ছে তার দল। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি বিএনপির শক্তি উল্লেখ করে তারেক রহমান আরও লিখেন, তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মাঝে সমঝোতার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচন কর্মকর্তা আইন 1991-এর সংশোধনী অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে দায়িত্ব অবহেলাকারীদের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। একই সাথে নির্বাচন কমিশন আরও স্বচ্ছ ও ক্ষমতাবান হবে বলেও জানান প্রেস সচিব। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচনে জড়িত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য শাস্তির বিধান রেখে নির্বাচন কর্মকর্তা আইন 1991-এর সংশোধনী অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে আশা প্রকাশ করেন শফিকুল আলম। আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সব কিছুর শান্তিপূর্ণ সমাধান
দিবে। প্রেস সচিব জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের উপর 15% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। খুব দ্রুত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলতি মাসের মধ্যেই নির্বাচন কমিশনের হাতে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেছেন, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় নির্বাচন সামগ্রিক কেনাকাটার অগ্রগতি জানান তিনি। 10টা আইটেমের আমাদেরকে ছিল, আমরা লোকাল পারচেস ছিল 2টা, 8টা, আর 2টা ছিল ইউএনডিপি সাপোর্টেড বিষয়। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70%, এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপস তৈরি করা হয়েছে বলেও জানান আক্তার আহমেদ। এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। নিবন্ধন করেছে, কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত। যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর, এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত। রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দিবেন, আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলেও জানান ইসি সচিব। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন তারা। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গানের তালে নেচে গেয়ে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টার কমতি নেই রাকসুর 12 প্যানেলের প্রার্থীদের। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান প্রার্থীরা। ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রাবাসে প্রচারণা চালান। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, একাডেমিক ও জুবেরি ভবন মিলিয়ে 9টি আলাদা ভবনে 17টি কেন্দ্রে মোট 990টি বুথে হবে ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। তারপরে আত্মসাতের আরেক মামলায় সাজা দেওয়া হলো ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালের রাসেল শামীমা দম্পতিকে। ঢাকার সিএমএম আদালতে 2 জনকে 3 বছর করে কারাদণ্ডের রায় দেন, কিন্তু আসামিরা পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিল না তাদের পক্ষের কোনো আইনজীবী। এ নিয়ে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হলো তাদের। অর্ধেক দামে মিলবে ইলেকট্রনিক পণ্য, এমন নানা চটকদার অফার দিয়ে রাতারাতি অনলাইন ব্যবসার শীর্ষে উঠে আসে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এমন এক অফারের ফাঁদে 2021 সালে পা দেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনলাইনে অর্ডার করেন 11টি মোটরসাইকেল, অনলাইনেই পরিশোধ করেন 23 লাখ টাকা, কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও মেলেনি পণ্য। টাকা ফেরত চাইতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পান বলে জানান আজাদ। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। বের হওয়ার পরেও টাকা দিচ্ছে না, আরও উল্টা হুমকি ধমকি দিচ্ছে, তখন আমরা তার বিরুদ্ধে মামলাটি করি। বাদী 23 লক্ষ টাকা সে গ্রহণ করে সে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল, সে না করে সে টাকাটা আত্মসাৎ করেছে এবং প্রতারণা করেছে। 2023 সালে আদালতে মামলা করেন আজাদ। এই মামলায় বৃহস্পতিবার রাসেল শামীমা দম্পতিকে 3 বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম। আমিও এখানে আসলে প্রতারিত হয়েছি, তো তার সাথে যোগাযোগ করার পরে সে বলছিল যে টাকাগুলো দিয়ে দিবে, যার কারণে সে আমাকে চেক ডিজনারে মামলা দিতে না করছিল। কিন্তু পরবর্তীতে সময় আমি বুঝতে পারলাম যে না, সে আমার টাকা দিবে না। পরবর্তীতে আমি আদালতে শরণাপন্ন হই। 2021 সালের 16 সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেফতার করা হয় রাসেল ও তার স্ত্রীকে।
পরে দুজন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। ফলে মামলায় স্টেট ডিফেন্সের সুযোগ পাননি তারা। এখন পর্যন্ত একই অভিযোগে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হয়েছে তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 52 কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে এই ঘুষ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের উপ সহকারী পরিচালক সাজিব আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদের স্ত্রী, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান। চাপ ও ভয়ভীতি দেখিয়ে 52 কোটি টাকা উৎকোচ বা ঘুষ গ্রহণ বাবদ অপরাধের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউসিবিএল ব্যাংকের মোট 10 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আরও একটি মামলা দায়ের হয়েছে। আজ সন্ধ্যার সময়ে আরও থাকছে। কিছুক্ষণ পর এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের ম্যাচ। আবুধাবিতে শ্রীলঙ্কা মুখোমুখি আফগানিস্তান। লঙ্কানরা জিতলেই সুপার 4-এ যাবে টাইগাররা। ফের উদ্বেগজনক হয়ে উঠেছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 6 জন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 647 জন নতুন ডেঙ্গু রোগী। প্রতিবেদনে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 241 জন এবং বাকি রোগীরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখনো পর্যন্ত দেশে মোট 40,461 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 38,252 জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 167 জনে। বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহের সময় সদর হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক সাংবাদিক। দলীয় দ্বন্দ্ব থেকে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত হয়েছেন অন্তত 4 জন। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও একই কমিটির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়া গ্রুপ। বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান কায়ুম গ্রুপের ইদন মিয়া, আর গুলিবিদ্ধ 2 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইদন মিয়া বয়স 50 বছর, উনিকে আমরা ব্রড ডেড হিসেবে পেয়েছি। ওনার বুকের বাম পাশে মানে গানশট ইনজুরি হচ্ছে, 3টা পেনিট্রেটিং ইনজুরি আছে। স্থানীয়দের দাবি, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। টাকা পয়সা দিয়ে বিএনপির হাত 2 নেতা, এক নেতা সমীর, একটা শাহ আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং দীপু চেয়ারম্যান, এরা মিল্লা রাত্রে ভোর 4টায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরা লাইছে। অসংখ্য পরিমাণ লোক নিয়ে তারা হামলা করছে। আওয়ামী স্বৈরাচারের দোসররা আমার বাবারে মাইরা লাগছে। এর সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমরা আলোকবালীবাসী। সকালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, একজন মারা গেছে, 3-4 জন আহত আছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সদর হাসপাতালে দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিকরাও। আহত হন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আয়ুব খান সরকার। আমরা গণমাধ্যম কর্মী, আমরা আসলে যা ঘটে সেটাই আমরা, সত্যটাই আমরা তুলে ধরি। তো তারপরও কেন আমাদের উপরে হামলা? তাহলে সত্য তোলা কি অপরাধ? ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, নরসিংদী। শুধু অবৈধভাবে নয়, বৈধভাবে লিবিয়ায় গিয়েও সন্ত্রাসী দলের অপহরণ আর নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। দেশে মামলা করার পর একজন বৈধ লিবিয়া প্রবাসীকে ফেরত আনা হয়েছে। দেশে সঙ্গে এসেছেন অবৈধভাবে বসবাস করা আরও 175 জন। 2021 সালে বৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন নোয়াখালীর সিরাজউদ্দিন। সেখানেই সন্ত্রাসী বাহিনীর হাতে অপহরণের শিকার হন তিনি। ছিলেন 42 দিন বন্দী।
আর এদিকে দালালের মাধ্যমে দেশে সিরাজউদ্দিনের পরিবারের কাছে চাওয়া হয় 10 লাখ টাকা মুক্তিপণ। উপায় না পেয়ে দেশে এ ঘটনায় মামলা করে তার পরিবার। এই হাত আমার পৌঁছে গেছে, এরপরে এগুলা সবগুলো অত্যাচার করছে। লেনদেনের সূত্র ধরে দুজন আসামি আটক করাতে তাদের দুজনকে ছেড়ে দেয়। আর যারা অবৈধভাবে পাড়ি জমান বিদেশে, তাদের গল্প আরো করুন। বৃহস্পতিবার সকালে এমন ভাগ্য বিড়ম্বিত 175 বাংলাদেশি লিবিয়া থেকে ফেরেন দেশের মাটিতে। জেলে ভাই খাওয়ান দেন, আরো বাঙালি আছে, এক অবস্থা অনেক খারাপ। এরা 27 সময় ধরে জেল খাটতে আছে, এরা আইতে পারে নাই। একটা রুমের ভিতরে প্রায় 500-600 লোক রাখে। এরকম নিকুষ্ট জায়গা 20 লক্ষ টাকা খরচ করে এখন ধরা খেয়ে আইলাম। বিদেশে যাবার যারা স্বপ্ন দেখছে, তাদের কাছে স্বজনদের আকুতি, এমন পথ যেন আর কেউ বেছে না নেয়। 12 লক্ষ টাকা দিয়েছিলাম, আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল 22 লক্ষ টাকা। তো ধরা খাওয়ার পরে আমি টাকা দিতে পারি নাই। এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এই 176 প্রবাসীকে বিদায় জানাতে আসেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সময়। যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে 40 ঘন্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের BG248 ফ্লাইট। বিমানটি আটকে পড়ায় 178 জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। তবে কবে নাগাদ বিমানের ত্রুটি সারবে এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি বিমান কর্তৃপক্ষ। বোয়িং 787-8 মডেলের ওই উড়োজাহাজটি দুবাই থেকে সিলেট হয়ে 178 জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। বুধবার রাতে ত্রুটি সারানোর জন্য বাংলাদেশ থেকে যন্ত্রাংশ নিয়ে যাওয়ার পর পুনরায় যাত্রীদের এয়ারপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় আবারও 178 জন যাত্রীকে দুবাই বিমানবন্দর থেকে হোটেলে ফিরিয়ে নেওয়া হয়। কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে দুই দেশের ওপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। বুধবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি সই করেন। দুই দেশের কোনো একটি দেশ হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান। প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্র সই করেন বলে জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। আনুষ্ঠানিক এ চুক্তি দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে ধারণা তাদের। কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক জোট গঠনের উদ্যোগের আহ্বান জানায় ইরাক। এমন প্রেক্ষাপটে দুই মুসলিম দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি ব্যাপক কৌশলগত গুরুত্ব বহন করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, এটি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আলোচনার মধ্যে রাজপথে ইসলামী দলগুলো নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, হুঁশিয়ারি নেতাদের। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও বিচার নিশ্চিতের তাগিদ। অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয়, মন্তব্য বিএনপি মহাসচিবের। অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্ক বার্তা খসরুর। এবং চলতি মাসে ইসির হাতে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটার নিবন্ধনে অ্যাপস তৈরি, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।